বাঘা মসজিদ দেখা শেষ করে আবার আমরা আমাদের বাসে সওয়ার হই। এই ফারুক, আমরা এখন কোথায় যাচ্ছি? পুটিয়া রাজবাড়ি। হ্যাঁ, এটা কোথায়? নাটোর। বনলতা সেনের বাড়ির কাছাকাছি। আমাদের হেরিটেজ ট্যুরের 14 আনা শেষ, বাকি আছে 2 আনা। একটি মাত্র ঐতিহ্যিক স্থাপনা দেখা। এই জায়গায় যাবো, তার চারপাশে বনলতার বাড়ি। আমরা এখন নাটোরের বনলতা সেন নয়, যাব আরেক হিন্দু জমিদারের রাজবাড়ি দেখতে। একসময় বাস এসে থেমে গেলে আমরা ধীরে ধীরে নেমে যাই একটা ভিক্টোরিয়ান আমলের দালানের সামনে। এটাই পুটিয়ার রাজবাড়ি। পুটিয়ায় একসময় 2 জমিদারের বিশাল জমিদারে ছিল। 26 একর জায়গা জুড়ে ছিল তাদের প্রাসাদ আর মন্দির। 5 আনি জমিদার আর 4 আনি জমিদার, এই 2 জমিদার ভাইয়ের ছিল 2টো প্রাসাদ। আর পুরোটা কমপ্লেক্স জুড়ে ছিল 6টি দিঘি আর 13টি নানা নামের মন্দির। তবে 5 আনি জমিদারের সামর্থ্য একটু বেশি ছিল বলেই হয়তো তার প্রাসাদটি এখনো আজকের যুগের পর্যটকদের কৌতূহল মেটাচ্ছে। আমরা 5 আনি জমিদারের বাড়ির সামনে নামি। প্রায় 400 বছর আগে এদের পূর্বপুরুষ জমিদারি পেয়েছিল এখানে। 1950 সালে যখন জমিদারি প্রথা বাতিল হলো, তখন আর জমিদার নেই। তাদের উত্তরাধিকারীরা কে কোথায় আছেন কেউ তাদের খবর রাখেন না। আর আমরা এই ঐতিহ্য সন্ধানী পর্যটক, আমরা তার জমিদারির খোঁজ খবর নিতেও এখানে আসি নাই। এসেছি প্রায় 70 বছর ধরে বানানো এবং 1895 সালে শেষ হওয়া একটা স্থাপনা দেখতে। ব্রিটিশ রাজার আমল তখন, রানী ভিক্টোরিয়া ক্ষমতায়। তার আমলে যে স্টাইলে ইংল্যান্ড এবং কলকাতায় দালান বানানো হতো, এটাই সেই স্টাইলে বানানো ভিক্টোরিয়ান রীতির একটি স্থাপত্য। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর দেখভাল করছে এখন। দোতলা এই বাড়িটির ঠিক লাগোয়া একটা স্থাপনা দেখতে চাই। এই দালানটির তদারকিতে যিনি আছেন এমন একজন জানালেন যে এই সামনের ভবনটি ছিল এই জমিদারের প্রশাসনিক ভবন। নিচতলায় কতগুলো খিলান হাঁ করে আছে। এখানে আগে কোনো দরজা জানালা ছিল কিনা কেউ বলতে পারে না, তবে এটা নাকি নাচ ঘর হিসাবে ব্যবহার হতো। ভেতরে না গিয়ে একটা ছবি না তোলা পর্যন্ত শান্তি নাই। নাচ ঘর। এর পাশেই জেলখানা। নানা ধরনের অপরাধীর জন্য নানা রকমের সেল ছিল এখানে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রাখা হতো অন্ধকার ঘরে। এটা জেলখানা। এটাই কি ফাঁসির মঞ্চ? আর তার সামনেই ছিল ফাঁসিঘর। এটাই সেই ফাঁসির মঞ্চ। এটা নিশ্চয়ই স্যার ওরকম আন্ডারগ্রাউন্ড ছিল, যেটা কলেজ করা অবস্থায় ওনারা যে ওগুলো বন্ধ করে দিল। এই বিল্ডিংটাতে কি ওনারা থাকতেন? প্রশাসন ভবন ছিল স্যার, এটা পুরোটাই প্রশাসনিক। না, ওরা আগের যারা ছিল আর কি, আগের যারা ছিল রাজারা যেটা ছিল, রাজাদের সময় এটা প্রশাসনিক ভবন ছিল স্যার। তারা থাকতো কোথায়? এই বিল্ডিং থেকে স্যার এখানে কিছু রুম ছিল, যে কাঠের দরজা, এটা একটা, আর পিছনে আরেকটা রানীমহলের সাথে নাকি একটা সুড়ঙ্গ ছিল। চট করে পালিয়ে যেতে চাইলে যাতে এই সুড়ঙ্গ দিয়ে তিনি গোপন আস্তানায় লুকিয়ে থাকতে পারেন, তার ব্যবস্থা ছিল এখানে। নিরাপত্তার অভাব ছিল সকল রাজাদেরও, তাই চারপাশে পরীক্ষা বানিয়ে রেখেছিলেন 5 আনি জমিদারের এই মহারানী।
আমাদের হাতে সময় নেই, চারানি জমিদারের জমিদারি দেখতে আর যেতে পারি না। হঠাৎ শুনি বাদ্য বাজছে, পাশে নিশ্চয়ই কোনো মন্দিরে উপাসনা হচ্ছে। ধীরে ধীরে প্রবেশ করি। হ্যাঁ, এটাই গোবিন্দ মন্দির, 13টি মন্দিরের একটি এটি। প্রায় 200 বছর আগে বানানো এই মন্দিরটি দেখি কেবল টিকে আছে। তার আশেপাশের দালানগুলো থেকে খসে পড়েছে ইট, কিছু ভাঙাচোরা দেয়ালের চিহ্ন। ঘুরে ঘুরে মন্দিরটির চারপাশ দেখার চেষ্টা করি। দেয়ালের টেরাকোটা কাজগুলো সুনিপুণ হাতে তৈরি। নিশ্চয়ই রামায়ণ বা মহাভারতের যে সকল যুদ্ধের বর্ণনা ছিল তার প্রতিরূপ এখানে আঁকা। এর আগে মসজিদের দেয়ালে আমরা নানা রকমের টেরাকোটার ব্যবহার দেখেছি। এখানেও একই পদ্ধতির কাজ, তফাৎ শুধু তার বিষয়। মসজিদের গায়ে ছিল লতাপাতা আর ফুলের ছবি, এখানে প্রাধান্য পেয়েছে পৌরাণিক চরিত্রগুলো। নিখুঁত হাতের বানানো এই চিত্রকলার অবয়বগুলোতে কোথাও কোনো যত্নের চিহ্ন এখন আর নাই। ঘুরতে ঘুরতে একসময় এসে দাঁড়াই মন্দিরের সামনের অংশে। এখানে একজন পুরোহিত পুজোকর্ম পরিচালনা করছেন আর শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করছেন পুণ্যার্থীরা। ভেতর থেকে ছবি তোলা শেষ করে এসে দেখি আমাদের ঐতিহ্য সন্ধানী পর্যটক স্থপতিরা দল বেঁধে এসে ভিড়েছেন এই মন্দিরের সামনে। বিকেলের হেলানো আলো মন্দিরের গায়ে এমনভাবে পড়ছে যে তার ছবি তোলা বা একে ব্যাকগ্রাউন্ডে রেখে কত রকমের যে ছবি নিজের তোলা যেতে পারে তারই যেন এক প্রতিযোগিতা চলছে। বেরিয়ে যাবার সময় খেয়াল হলো যে খিলান পথ দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম তার অক্ষ বরাবর আরেকটি চমৎকার মন্দির সামনে আছে। 26 একর জুড়ে নানা রকমের দালান, মন্দির, পরিখা আর দিঘি নিয়ে এই কমপ্লেক্সটি আধা ঘন্টায় দেখে শেষ করার মতো কোনো জায়গা নয়। কিন্তু আমাদের গাড়িতে উঠতে হবে, কারণ সামনেই নাটোর। নাটোরের বনলতাদির বাড়ির পাশের কোনো একটা রেস্তোরাঁয় দুপুরের আহার করা হয় বিকেল 4টায়। খিদে লাগা পেটে ভুরিভোজ করে আমরা আবার বাসে উঠি। এই বাস আমাদের নিয়ে যাবে ঢাকায়, আর এর সাথেই শেষ হবে আমাদের 3 দিনের হেরিটেজ ট্যুর।